এই সময়টাতে আমাদের চারপাশে আম এবং লিচুর গাছে প্রচুর পরিমাণে মুকুল দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে আম এবং লিচুর গাছের বিশেষ কিছু পরিচর্যা রয়েছে, যেগুলো না করলে আমরা পরবর্তীতে আমাদের কাঙ্ক্ষিত ফলটা পাবো না। তো এই পরিচর্যাগুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি যে আমের জাত সম্পর্কে। আমাদের দেশে যে উন্নত আমের জাতগুলো রয়েছে সেগুলোকে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিছু আছে আগাম, কিছু মধ্যম এবং কিছু নাবি। তো দেখা যাচ্ছে যে যেগুলো আগাম জাতের আমের গাছ সেগুলোতে ইতিমধ্যে মুকুল থেকে ফুল ফোটা শেষ হয়ে গুটি চলে এসেছে। কিছু আছে মধ্যম মেয়াদী, যেগুলোতে হয়তো মুকুল থেকে ফুল ফোটা অবস্থায় রয়েছে, এবং কিছু আছে নাবি যেগুলোতে এখনো মুকুল আসে নাই বা কেবল আসছে। তো এই 3 প্রকারের জাতেই কিন্তু দেখা যাচ্ছে যে আমের এই মুকুল স্টেজটা চলে এসেছে, এবং লিচুর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেক লিচুর গাছেই এখন পুরোপুরি একটা মুকুল চলে এসেছে। তো এই পরিচর্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে। প্রথমে আমরা আসি সেচ ব্যবস্থাপনা। আমরা যদি আমের কথা চিন্তা করি, যে আম বা লিচুর কথা, দুটোর ক্ষেত্রেই যে যখন মুকুল আসবে গাছে, মুকুল আসার 2 থেকে 3 মাস আগে থেকে কিন্তু আমরা সেচটা বন্ধ করে দিতে বলি। তার কারণ হচ্ছে, যদি ওই সময়টাতে সেচ দেয়া হয় তাহলে আমের বা লিচুর গাছের যে মুকুল ধরা এটা বিলম্বিত হয়। তাহলে আমরা সেচটা দেব কখন? সেচ দেব যখন আমাদের ফুল ফোটা শেষ, অর্থাৎ মুকুল আসলো, মুকুল আসার পর ফুল ফুটলো, ফুল ফোটাগুলো শেষ হয়ে গেল, এখন থেকে আমাদের সেচ প্রদান করা শুরু হবে। অর্থাৎ ফুল থেকে ফলে কনভার্ট হওয়া এবং ফলের গঠনটা পুরোপুরি ডেভেলপ হওয়া, এই প্রসেসগুলো কিন্তু বিলম্বিত হয় বা মারাত্মকভাবে হ্যাম্পার হয় যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস না থাকে। বিশেষ করে এই সময়টাতে যখন ফাল্গুন, চৈত্র, বৈশাখ, মানে বর্ষা শুরু হওয়ার ঠিক আগের এই কয়েক মাস মাটি খুবই শুষ্ক থাকে। এই সময় আমাদের নিয়মিত ইন্টারভ্যালে, অর্থাৎ 10 থেকে 15 দিন পর পর আম এবং লিচুর গাছে সেচ প্রদান করতে হবে, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলের ডেভেলপমেন্টটা হয়। আর বর্ষাকালে যেহেতু ন্যাচারালি অনেক পানি মাটি ভেজা থাকে, সেক্ষেত্রে আর ওভাবে সেচ প্রদান করার প্রয়োজন নেই। এরপরে আমরা আসি আগাছা। আগাছা কোনোভাবেই আমের গোড়ায় এই সময় রাখতে দেওয়া যাবে না। কারণ আগাছার মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ এবং পোকামাকড় ছড়ায়। পোকারা আগাছার মাঝে ডিম পাড়ে, সেই ডিম থেকে বাচ্চা হয়। অর্থাৎ আগাছা সব দিক থেকেই আম এবং লিচুর গাছে মারাত্মক হ্যাম্পার করে থাকে। এই জন্য আগাছা দমন করতে হবে, অর্থাৎ গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আম এবং লিচুর গাছে, বিশেষ করে আম গাছে অনেক প্রকার পরগাছা থাকে, কোনোভাবেই আম গাছে পরগাছা থাকতে দেওয়া যাবে না। অবশ্যই সকল পরগাছা আমের গাছ থেকে দূর করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। থার্ড হচ্ছে, আম গাছে বিভিন্ন মরা এবং শুষ্ক ডালপালা থাকতে পারে, রোগাক্রান্ত ডালপালা থাকতে পারে। এই ডালপালাগুলোকে রাখা যাবে না, এগুলোকে ছাঁটাই করে আম গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, আলো বাতাস চলাচলের উপযুক্ত করে দিতে হবে। এবার আমরা আসি আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, রোগ এবং পোকামাকড়ের ব্যবস্থাপনা। আহ, আমাদের প্রধান 2টি পোকা হচ্ছে ফলের মাছি পোকা অর্থাৎ ফ্রুট ফ্লাই, এবং ফল ছিদ্রকারী পোকা। এই 2টা পোকাকে দমন করার জন্য আমরা জৈব এবং রাসায়নিক 2টার সমন্বিত ব্যবস্থাপনা নিয়েই আলোচনা করব। প্রথমে যদি জৈব ব্যবস্থাপনা বলি, আম বা লিচু 2 ক্ষেত্রেই সাধারণত ফলের মাছি পোকা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য ফেরোমন ফাঁদ পাওয়া যায়। এই ফেরোমন ফাঁদটা সেট করার কিন্তু এখনই, একদম এই যখন মুকুল আসে বা ফুল ফোটে, এই সময়টাই কিন্তু এটার মোক্ষম সময়। এই সময় অবশ্যই ফেরোমন ফাঁদ সেট করতে হবে। তাহলে কি হবে, যে স্ত্রী পোকাগুলো আহ, ডিম পাড়তে পারবে না। তার কারণ ফেরোমন ফাঁদে পুরুষ পোকাগুলো আটকে যাবে, স্ত্রী পোকা ডিম পাড়তে পারবে না। এবং ডিম না পারলে তো আমাদের যে আম বা লিচুর ভেতর থেকে যে আমরা নষ্ট করে ক্যাটারপিলার গুলো, এগুলো আর বাচ্চা ফোটাতে পারবে না, ক্যাটারপিলারের জন্ম নেবে না, অর্থাৎ লার্ভা স্টেজে যেতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা সুরক্ষিত ফলটাই পাবো। অর্থাৎ ফেরোমন ফাঁদ সেট করার এখনই সময়। আমরা বিঘা প্রতি সাধারণত 10 থেকে 12টি ফেরোমন ফাঁদের কথা বলে থাকি। আরো যদি সহজভাবে বলি, প্রত্যেকটা পরিণত গাছে একটা করে ফেরোমন ফাঁদই যথেষ্ট। 6 মাস পর্যন্ত এটার কার্যকারিতা থাকে। সেক্ষেত্রে একটা মৌসুমে এই যে ফুল আসার পরে যদি আমরা একটা ফেরোমন ফাঁদ সেট করি, ফল পরিণত হওয়া পর্যন্ত একটা ফাঁদই যথেষ্ট। জাস্ট নিয়মিত ইন্টারভালে এটার যে পানিটা, ডিটারজেন্ট যুক্ত পানিটা আছে, এটাকে পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। এরপর আসে বিভিন্ন ধরনের শোষক পোকা আছে আম এবং লিচু 2 গাছের ক্ষেত্রে। এই শোষক পোকাগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, হলুদ ফাঁদ খুবই কার্যকরী একটা পদ্ধতি। আমরা যদি হলুদ ফাঁদ সেট করতে পারি, প্রতি গাছ প্রতি একটা বা 4 গাছ মিলে একটাও যদি সেট করি, দেখা যাবে যে এখান থেকে আমাদের বিভিন্ন শোষক পোকাগুলো ওখানে আটকে যাবে, অর্থাৎ এই পোকাটাকেও দমন করা যাবে। এবার আমরা আসি রাসায়নিক পদ্ধতি। সাধারণত আম এবং লিচুর ক্ষেত্রে আমরা 3টা ডোজ অ্যাপ্লাই করতে বলি। প্রথম ডোজটা হচ্ছে যখন খুব শীত পড়ে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে, অর্থাৎ মুকুল আসার 15 থেকে 15 দিন বা 20 দিন আগে, ওই সময়টাতেই আমরা একটা স্প্রে দেওয়ার কথা বলে থাকি। সালফার যুক্ত যে কোনো একটা ভালো কোম্পানির ছত্রাকনাশক 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে
তার সাথে একটা কীটনাশক আমরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক 1 মিলিলিটার/লিটার পানিতে মিশিয়ে যদি পুরো গাছ ভিজিয়ে দেওয়া যায়, তাহলে শীতের যে একটা বিভিন্ন রোগ জীবাণু বা ওই আর্দ্রতার কারণে বা ওই কুয়াশার কারণে যে রোগ জীবাণু আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটাকে দমন করা যায়। সেকেন্ড স্প্রেটা করতে হবে আমের মুকুল আসার 10 থেকে 15 দিন পর, অর্থাৎ মুকুলের সাইজ যখন 4 থেকে 6 ইঞ্চি হবে, ওই সময় একটা স্প্রে করা যেতে পারে, অর্থাৎ এখনো ফুল ফোটা শুরু হয়নি এই সময়। এখানেও আমরা ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক 2 গ্রাম/লিটার পানিতে মিশিয়ে তার সাথে ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক 0.5 মিলি/লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করি, সেক্ষেত্রে রোগ পোকার আক্রমণ থেকে কিছুটা কন্ট্রোল করা যায়। এরপরে থার্ড স্প্রেটা দিতে হবে আমের গুটি আসার পর, অর্থাৎ ফুল ফোটা শেষ, ফুল থেকে ফলে গুটি কনভার্ট হয়ে যাবে। তারপর একটা কথা মনে রাখতে হবে, যখন ফুল ফোটা থাকবে তখন কোনো প্রকার বালাইনাশক স্প্রে করা যাবে না। আমি আবার বলছি, যখন ফুল ফোটা অবস্থায় থাকবে তখন কোনো প্রকার বালাইনাশক স্প্রে করা যাবে না, তাহলে পরাগায়ন মারাত্মকভাবে বিঘ্নিত হবে। কোনো উপকারী পোকামাকড় আসবে না, উপকারী পোকামাকড়ও মারা যাবে। দেখা যাবে যে পরাগায়ন হবে না এবং ফলের ডেভেলপমেন্ট ভালো হবে না, সব ফুল ঝরে পড়ে যাবে। এজন্য ফুল ফোটা শেষ হয়ে যাওয়ার পর যখন আমের গুটি চলে আসবে, মটর দানার সাইজ হবে, তখন আমাদের তৃতীয় স্প্রেটা করতে হবে। এক্ষেত্রে আমাদের ইমিডাক্লোপিড গ্রুপের 0.5 মিলিলিটার/লিটার পানিতে মিশিয়ে তার সাথে ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক 2 গ্রাম/লিটার পানিতে মিশিয়ে যদি আমরা পুরো গাছটা ভিজিয়ে দেই, তাহলে এই সময় আমাদের বিভিন্ন রোগ পোকার আক্রমণ থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং এই শেষ স্প্রে করার 2 থেকে 3 দিন পর আমরা আরেকটা স্প্রে করতে পারি, যাতে ফলের গঠনটা ঠিকমতো হয় এবং ফল ঝরে পড়াটাও রোধ করে। এক্ষেত্রে সলুবর বোরন যদি আমরা 1.5 গ্রাম/লিটার পানিতে মিশাই এবং তার সাথে সিলেটেড জিঙ্ক 0.25 গ্রাম/লিটার পানিতে মিশিয়ে আমরা যদি পুরো গাছে স্প্রে করে দিই, তাহলে কিন্তু আমাদের ফলের গঠনটা ঠিক হয়, ফল ঝরে পড়া রোধ হয় এবং ফল ফেটে যাওয়া থেকে আমরা মুক্ত থাকতে পারি। এইভাবে আমরা যদি আমাদের যে বালাইনাশকের স্প্রে শিডিউলটা মেইনটেইন করতে পারি, তাহলে আশা করি আমাদের বিভিন্ন রোগ পোকার আক্রমণ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আরেকটা পরিচর্যার কথা বলি, সেটা হচ্ছে যে আমের যখন প্রাকৃতিকভাবেই কিছু ফল ঝরে যাবে, এটা আমরা রোধ করতে পারবো না। সাধারণত ফুল অসংখ্য ফুল আসে, অসংখ্য ফল হয়। তো অনেক ফুল অবস্থায় কিছু ঝরে যায়, ফল অবস্থায় কিছু ঝরে যায়। এই যে ন্যাচারালি ঝরে যাওয়ার পর যখন যে কয়টা আম আমাদের টিকে যাবে, তারপর যদি আমরা এখানে ব্যাগিং করে দিতে পারি, এটা আমাদের একটা খুবই পরিবেশ বান্ধব এবং ভালো পদ্ধতি। তাহলে কিন্তু আমের যে পোকার আক্রমণগুলো বা রোগের আক্রমণগুলো অনেক কম হয়, পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তার সাথে সাথে আমের যে কালারটা খুব সুন্দর কালার আসে, যেটা আমাদের বাণিজ্যিকভাবে আম উৎপাদনের ক্ষেত্রে খুবই জরুরি একটা পদ্ধতি হচ্ছে ব্যাগিং পদ্ধতি। এই মুহূর্তে আমরা যদি এই পরিচর্যাগুলো গ্রহণ করি, তাহলেই কিন্তু আমরা আমের কাঙ্ক্ষিত ফলন পেতে পারি। আর এগুলো যদি আমরা সচেতনতার অভাবেই হোক বা না জানার কারণেই হোক বা অলসতা করেই হোক, এগুলো যদি আমরা না প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আম হয়তো হবে, কিন্তু আমরা যতটা হয়তো পাওয়ার সম্ভাবনা ছিল ততটা পাবো না, অনেক কমে যাবে আমাদের কাঙ্ক্ষিত ফলনটা। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের যে বাড়ির আশেপাশে আমের গাছ আছে অথবা যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেছেন, আপনারা এগুলো এপ্লাই করতে পারবেন। সকলকে ধন্যবাদ।